ওই পিচ্ছি, নে দুধ খা। দুধ খাবো মানে? বাসর রাতে সব জামাইকেই দুধ খেতে হয়। তুমি কিভাবে জানো যে বাসর রাতে দুধ খেতে হয়? তুমি কি আগে কখনো বাসর করেছো নাকি? কুত্তা, একটা ঘুষি মেরে তোর গালের 32টা দাঁত ফেলে দিব বললাম। কি সব উল্টাপাল্টা কথা বলিস? রাইসা আপু একটু আগে এসে আমার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল তোকে দুধটা খাওয়াতে। ও আচ্ছা, আপু বলছে। তা এইটা একটু ভালো করে বললেই তো পারো। আমি দুধ খাবো না। কেন খাবি না? কেন মানে? তোমার আর রাইসা আপুর প্ল্যান কি বলো তো? এই ওষুধ মেশানো দুধটা খেয়ে আমি যদি তোমার সাথে উল্টা পাল্টা কিছু করে ফেলি তখন তার দায়ভার কে নিবে? মানে তুই কি বলছিস? আজকে আমাদের বাসর রাত আর আমি তোর কবুল বলা বউ। তোর যথেষ্ট অধিকার আছে আমার উপর। বাসর রাত? দেখো আপু, আমি তোমাকে বিয়ের আগেও বলছি আর এখনো বলছি, আমি তোমাকে কখনোই আমার বউয়ের চোখে দেখতে পারবো না। তুমি আমার চাচাতো বোন আর চাচাতো বোন হিসেবেই থাকবে। ভুলেও কখনো আমার কাছে স্বামীর অধিকার নিতে আসার ভুল করবে না। কথাটা বলার সাথে কথায় রিভা আপু জোরে আমার পিঠে একটা থাপ্পড় মেরে দিল। এতক্ষণ আমি বাসর ঘরে সোফার উপর উপর হয়ে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। থাপ্পড়টা অনেক জোরে মারছে। উফ, পিঠের উপর দিয়ে মনে হয় 36 ভোল্টের কারেন্ট বয়ে যাচ্ছে। একটা চিৎকার দিয়ে পিঠ ডলতে ডলতে সোফা থেকে উঠে বসে পড়লাম। মারলে কেন? আমি কিন্তু এক্ষুনি আম্মুকে ডাক দিব। ডাক পিচ্ছি গরু কোথাকার। তাছাড়া তুই আর কি বা করতে পারবি? হায় আল্লাহ, আম্মু আমাকে শেষমেশ জোর করে এই হাঁটুর বয়সী চাচাতো ভাই নামক এই কোন পিচ্ছি শিশুর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, যে বাসর রাতে নিজের বিয়ে করা বউকে আপু বলে ডাকছে আর বলতেছে ও নাকি আমার স্বামী না, ও আমার চাচাতো ভাই। আর কোন আহাম্মক ছেলে এইভাবে নিজের বাসর রাতে ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে? আমি থাকি। শোনো আপু, আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাকে বিয়ে করার। আমার ফেসবুকে 3-3টা গার্লফ্রেন্ড আছে, বুঝছো? আব্বু আম্মু জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে বলে আমি তোমার সাথে বাসর ঘরে ঢুকছি। তাছাড়া তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই ছিল না। ছোটবেলা থেকে আমি তোমাকে বড় বোনের চোখে দেখে এসেছি, তাই আমি কোনোভাবেই তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। তাহলে আমাকে বিয়ে করলি কেন? আব্বু আম্মু বললো আর তুই রাজি হয়ে গেলি? তুই না ছেলে, আর তোর নাকি ফেসবুকে অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সেগুলো নিয়ে ভেগে গেলি না কেন? আমার জীবনটা কেন নষ্ট করলি? এখন যেভাবেই হোক বিয়েটা যেহেতু হয়ে গেছে, সুতরাং তুই এখন আমার স্বামী। আর শোন, আমার সাথে তুই এরকম বাচ্চামো স্বভাব একদম করবি না। চুপচাপ আমি যা বলবো তাই শুনবি। আর হ্যাঁ, ভুলেও আমাকে আর রিভা আপু বলে ডাকবি না, না হলে কিন্তু মশলা বাটার মতো তোকে বেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ভেবে নে তাই। আমার কত শখ ছিল আমার সিনিয়র একটা হ্যান্ডসাম বর হবে, আর সে দেখতে মোটা হবে, মাথা ভর্তি টাক হবে। আচ্ছা আপু, সিনিয়র বর বলতে কি বুইড়া বেটা? আবিরের বাচ্চা। তুই একদম চুপ করে থাক, বেশি কথা বলবি না। যা, দরজার কাছে যা তুই। কেন? কেন আবার? তুই তো আমার আগেই বাসর ঘরে ঢুকে ফোন নিয়ে পড়ে গেছিস। আমার শাড়ির ঘোমটা তুলবে কে? বাসর রাতে বউয়ের শাড়ির ঘোমটা খুলে বউয়ের প্রশংসা করতে হয়, জানিস না তুই? না, আমি কিভাবে জানবো? প্রথমবার বিয়ে করছি তো। দ্বিতীয়বার কি আবার কারো সর্বনাশ করার ধান্দা আছে তোর? মানে? মানে তুই যে পিচ্চি, তোর মতো পিচ্চিকে কোনো মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করলেও সেই মেয়ে তোকে মানিয়ে নিতেই সারা জীবন চলে যাবে। পৃথিবীতে তুমি বাদে সবাই পিচ্ছি। সবাই না, শুধু তুই পিচ্চি। তুই এখনো ফোন হাতে নিয়ে বসে আছিস। দেখি ফোনটা আমার হাতে দে। এই বলে রিভা আপু জোর করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি হলো? আমার কথা কি কানে পৌঁছলো না তোর? হ্যাঁ, বলো কি করতে হবে? তুই উঠে দরজার পাশে গিয়ে দাঁড়া, তারপর আমি বললে তুই এসে আমার ঘুমটা তুলে দিবি। ঠিক আছে। তারপর আমি কথা মতো দরজার পাশে গিয়ে দাঁড়ালাম আর রিভা আপু তখন বিছানায় উঠে গিয়ে ঘোমটা দিয়ে বসলো। তারপর আমি গিয়ে ওর ঘোমটাটা তুললাম। চেয়ে দেখি বউরূপের একটা সুন্দরী পেতনি আমার ঘর আলো করে বসে আছে। রিভা এমনিতেই দেখতে খারাপ না, তার উপর হালকা মেকআপ আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কপালে কালো টিপ আর ঝুমকো কানের দুলে। বেশ ভালোই লাগছে ওকে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? ক্রাশ খেয়ে গেছিস নাকি? সরি, আমার রুচি এতটাও খারাপ না যে 8 ইঞ্চির মেকআপ সুন্দরীর উপর ক্রাশ খাবো।
কি বললি কুত্তা? আমি মেকআপ সুন্দরী? ভালোই ভালোই সরি বল বলছি এক্ষুনি, নাহলে তোর খবর আছে। আচ্ছা আপু, সরি। বাসর রাতেই আমার হাতে মার্ডার হতে চাস? সরি। এতদিনের আপু ডাকার অভ্যাস কি হঠাৎ করে ছাড়া যাবে নাকি? যদি ছাড়া না যায় তাহলে আমার কাছেও ব্যবস্থা আছে। এই যে 250 গ্রামের হাত দেখছিস, এটা আপু ডাকার বরাবরই পিঠে পড়বে তোর। এখনই চল শুয়ে পড়ি। ভয় পাস না, আমি তোর মতো পিচ্চির সাথে জোর করে কিছুই করব না, নাহলে সকালে আবার সব আম্মুর কাছে গিয়ে বলে দিবি। আমি তোমার সাথে শোবো না। আমার ঘুমের মধ্যে হাত পা চলার অভ্যাস আছে। সমস্যা নেই, আমি তোর হাত পা জড়িয়ে ধরে ঘুমাবো। আয়। না, তুমি বেডে ঘুমাও, আমি সোফার উপর ঘুমাবো। বেশি কথা বললে কিন্তু এখন মাইর খাবি। চুপচাপ খাটে আয়। খাটে নিয়ে তুমি আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো? শোন, মেয়েদের নজর এতটাও খারাপ না, বুঝলি? আর আমি তোর মতো পিচ্চির সাথে কি করব আমি? আপু, বারবার পিচ্ছি পিচ্ছি বলো না তো, ভালো লাগে না। এই বলেই আমি সোফার উপর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তারপরও রেগে খাট থেকে নেমে আসে, আমার দুগালে ঠাস করে দুটো চড় মেরে আমাকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিল। আমি অন্য পাশ ফিরে শুয়ে আছি। আমার দিকে ফিরে তাকা বলছি, না হলে তোর পিছনে 1 লাথি দিয়ে তোকে খাট থেকে ফেলে দিব, তারপর আবার উঠিয়ে নিয়ে আসবো। পাঠক পাঠিকাগণ, চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে আবির মাহমুদ শান্ত। আমরা সবাই ওকে আবির বলেই জানব। আর এই গল্পের কুন্ডি সিনিয়র নায়িকার নাম হচ্ছে রিভা। ফ্যামিলি সম্পর্কে ওরা দুজন আপন চাচাতো ভাই বোন। এখন ওদের ভাই বোন বললে ভুল হবে, কেননা কিছুক্ষণ আগেই ওদের দুজনের বিয়ে হয়েছে। আবির ওর আব্বু আম্মুর একমাত্র ছেলে, আর রিভা ওর আব্বু আম্মুর একমাত্র আদুরের মেয়ে। আবিরের আব্বু আর রিভার আব্বু 2 ভাই। তারা দুজন মিলে একটাই বাসা বানাইছে। তার উপর তলাতে আবিররা থাকে আর নিচতলাতে থাকে রিভারা। দুজনেই জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে বাসার সবাই রিভাকে চোখের মনি করে রাখে। ছোটবেলা থেকেই রিভার আম্মু তানিয়া আবিরকে খুব পছন্দ করে, তাই তো সে তার একমাত্র আদরের মেয়ের সাথে আবিরের বিয়ে দিবে বলে ঠিক করে রাখে। ওনার এই সিদ্ধান্তে 2 পরিবারই রাজি হয়। তারপর সময়ের সাথে সাথে ওরা প্রাপ্তবয়স্ক হয়ে আসলে ওদের পরিবার ওদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে সিনিয়ররা বদরাগী হওয়ার জন্য আবির রিভাকে মানতে পারে না। আর হঠাৎ মানবেই বা কি করে, যাকে সে ছোটবেলা থেকে আপু বলে ডেকে এসেছে, আজ সে তার বউ। আবির ওকে মানতে না পারলেও বর হিসেবে রিভা আবিরকে একটু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ আবির ছেলে হিসেবে এতটাও খারাপ না। আবির যথেষ্ট একজন ভদ্র ছেলে। শুধু বাসায় যা সে রিভার সাথে ঝগড়া মারামারি একটু করে, তাছাড়া বাহিরে আবির কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে না। যাকে সেসব কথা ওদের সম্পর্কে আপনারা গল্পের মধ্যে আরো অনেক কিছু জানতে পারবেন। আপাতত গল্পে ফিরে আসে। ওরা দুজন ঘুমোচ্ছে। মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের 2 দেশেরই বর্ডারের মতো করে কোলবালিশের বেড়া দেওয়া, এটা আবিরের কাজ। যাই হোক, মাঝরাতে আচমকাই রিভার ঘুমের মধ্যেই কোলবালিশটা সরিয়ে ফেলে দিয়ে আবিরকে ঝাপটে জড়িয়ে ধরে। আবির গভীর ঘুমের মধ্যে থাকায় কিছু বলতে পারে না। সকালে একটুখানি ঘুমের ঘোর কাটতেই আমি নিজের হাত পা নড়াচড়া করতে পারছি না। কি ব্যাপার? তারপর আমি চোখ খুলে তাকাতেই সামনে দেখি রিভা আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিন্তু আমি তো বেডের মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়েছিলাম যাতে ও আমার সাইডে না আসতে পারে। সে কোলবালিশ গেল কোথায়? আমি নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠতে চাচ্ছি, কিন্তু শাকচুন্নিটা আমাকে ঘুমের মধ্যেই এত জোরে জড়িয়ে ধরেছে যে আমি ছাড়াতে পারছি না। আপু, ছাড়ো আমাকে। অনেকবার ধরে বলে যাচ্ছি, কিন্তু ও শুনেও যেন না শোনার ভান করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। বউ, ছাড়ো আমাকে, আমার লাগছে। বউ বলতেই ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর বলল, কি রে, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ঠিক আছে, দেখো আমি তোমাকে না, তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। ও, বেশ করছি, ধরেছি। তুই যদি ঘুমের মধ্যে বিছানা থেকে নিচে পড়ে যাস, তাই ধরে রেখেছি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি যে পড়ে যাব? বড় মানুষও তো না তুই। হয়েছে, আমাকে ছাড়ো, এখন আমি উঠবো। ছাড়বো পরে, প্রথমে আমার মর্নিং কিসটা নিয়ে নিই তারপর। মর্নিং কিস আবার কি জিনিস? গাধা, এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুই আমার গালে আর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হবি। এতে তো শরীর স্বাস্থ্য মোটা হবে। কি সত্যি নাকি? না বাবা, দরকার নেই এত শরীর স্বাস্থ্যের।
পরে সবাই আমাকে আবার মোটু আবির বলে খ্যাপাবে। তোর দরকার না হলেও আমার আছে। কিস দে আমাকে, না হলে ছাড়বো না। আমি কিন্তু আম্মুকে ডাক দিব। কথাটা বলার সাথে সাথেই গালে আরেকটা থাপ্পড় পড়ল। এই জন্যই তোকে পিচ্ছি বলি। যা ডাক আম্মুকে, ভুলে যাস না এখন আমি তোর বউ, আমার যথেষ্ট অধিকার আছে তোর উপর। কিন্তু আমি তো তোমাকে বউ হিসেবে মানি না। কিন্তু আমি মানি। তুই মানিস কি মানিস না সেটা একান্তই তোর ব্যাপার। এখন আমাকে না আদর করলে তোকে ছেড়ে দিব, উল্টা তোকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে তো আমার আম্মু অনেক কান্না করবে। আমিও কান্না করব, তাই চুপচাপ আমি যা বলছি তাই কর। কি আর করার, ও যা জেদি মেয়ে। আমি যদি এখন ওর কথা না শুনি তাহলে আজকে সারা দিনেও ও আমাকে ছাড়বে না। তাই আর সময় নষ্ট না করে চোখ বন্ধ করে ওর কপালে আর এক গালে চুমু দিয়ে দিলাম। এক গালে কেন দিলি? অন্য গালটা কি দোষ করলো? হয়েছে, এখন ছাড়ো তো, না হলে কিন্তু আমার রাগ উঠে যাবে। হারামজাদা, তুই কি চুমু দিলি নাকি আমার গালে থুতু ভরিয়ে দিলি? আমার গাল এমন ভিজে গেল কেন? হি হি হি, দুটোই করে দিছি। আরো জোরে করবে আমাকে চুমু খেতে বলে আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে গেলাম। বিলাই বান্দর হনুমান পিচ্চি কোথাকার, পিচ্চি কুত্তা। দাঁড়া, তুই নড়বি না একদম। এই রে পাগলি খেপছে, এখন কি ও আমাকে বালিশ দিয়ে মারবে নাকি? কেমন রাগে ওর গালগুলোকে ফুলিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি সাথে সাথে রুম থেকে দৌড়ে বের হয়ে এসে এপাশ থেকে ডোরটা লক করে দিলাম। হা হা হা, এখন যত রাগ সব ঘরের মধ্যেই দেখাও। তারপর আবির রিভাকে রুমের ভেতর আটকে দিয়ে ওয়াশরুমে ব্রাশ হাতে নিয়ে ঢুকে পড়ে। তারপর ব্রাশ করা শেষে একবারে গোসল করে নেয়। তারপর গোসল শেষে আবির একটা লুঙ্গি পরে নিচে তাদের ডাইনিং রুমে চলে আসে নাস্তা করতে। আবির নিচে আসতেই দেখে ডাইনিং রুমে খাবার টেবিলে আগে থেকেই রিভা বসা। আবির রিভাকে দেখে ভূত দেখার মতো যেন চমকে যায়। সে তো তাকে রুমের দরজাটা বন্ধ করে রেখে আসছিল, তাহলে এত তাড়াতাড়ি বের হলো কিভাবে? আবার তার মনের ভুল নয় তো? এই ভেবে আবির নিজের হাতে নিচেই চিমটি কাটে আর চিৎকার করে ওঠে। কি রে, তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? গোসল শেষ হলো তোর? আয় বস, আমি তোদের খেতে দিই। তারপর আমি আম্মুর কথায় এগিয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। রিভা তখন আমার সামনে একটা কাটা চামচ দিয়ে নুডলস খাচ্ছিল। আমি বসতেই ও কেমন জোরে জোরে কাটা চামচ দিয়ে প্লেটে আঘাত করলো। মনে হয় আমাকে ভেবে এরকম করতেছে। এই শয়তান, তুই বৌমাকে রুমে আটকিয়ে দিয়েছিলি কেন? কখন আম্মু? কখন মানে? দেখ, মিথ্যা কথা বলবি না একদম। এরকম দুষ্টুমি কেউ করে বলতো? তুই কবে আর বড় হবি? আর এখন তোরা কিন্তু স্বামী স্ত্রী, এখন তো তোরা তোদের ঝগড়াটা ছাড়। আম্মু আমি কি ঝগড়া করি নাকি? ওই তো সব সময় করে। আর তুমি জানো আম্মু সকালেও আমার সাথে কি করেছে? দেখেছো আম্মু, তোমার ছেলে নিজের দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। ও নিজে যেন কিচ্ছু জানে না। হয়েছে, এবার থাম তোরা। আবির শোন, তুই এখন থেকে বৌমার সব কথা মেনে চলবি, একদম ওর সাথে ঝগড়া মারামারি করবি না। তাছাড়া দুজনে মিলেমিশে নিজেদেরকে মেনে নাও। আর আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাও। বয়স হয়ে যাচ্ছে তো আমার। আম্মু তুমি এসব কি বলছো? আমি কিন্তু উঠে যাব এখন এখান থেকে। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা বাবা, আর বলবো না, কিন্তু কথাটা তোরা দুজনেই মাথায় রাখিস। তারপর আবিরের আম্মু আবিরকে খেতে দিল। ওরা দুজনেই সামনাসামনি বসেছে। খাওয়ার সময় টেবিলের নিচ দিয়ে ভুলবশতই আবিরের পায়ের সাথে রিভার পা লেগে যায়। এতে সাথে সাথে আবির নিজের পা সরিয়ে ফেলে, যা দেখি রিভার বড্ড বেশি রাগ হয়। তাই এবার সে ইচ্ছে করেই পা লম্বা করে দিয়ে আবিরের পায়ের সাথে পা লাগিয়ে সুরসুরি দিতে থাকে। আবির তাতে রেগে চোখ বড় বড় করে রিভার দিকে তাকালেও তার আম্মুর জন্য সে কিছু বলতে পারে না। ওইদিকে রিভাও আবিরের দিকে তাকিয়ে জিভ বের করে আবিরকে ভেঙাতে থাকে আর মনে মনে আবিরকে হনুমান গরু পিচ্ছি বাদর বলে গালাগালি করতে থাকে। এর মধ্যেই আবিরের কাশি উঠে যায় আর সে তার সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করতে থাকে। এর মধ্যে রিভার মনে পড়ে আজ সকালের কথাটা। মানে হলো সকালে আবির যে রিভার গালে চুমু দিতে গিয়ে রিভার গালে থুতু লাগিয়ে দিয়েছিল সে কথাটা। আবিরের বাচ্চা, তুই সকালে আমার গালে থুতু লাগিয়ে দিয়েছিলি তাই না? দাঁড়া, আমি তোকে থুতুই খাওয়াবো। তারপর আমি আমার খাওয়া চামচটা জিভ দিয়ে এঁটো করে আবিরের খাবারের চামচটার সাথে বদলে দিলাম।
আবির, তুই ঠিক আছিস বাবা? কি হলো হঠাৎ খাবার সময় কাশি উঠলো কেন তোর? কি জানি আম্মু, নিশ্চয়ই এই শাকচুন্নিটা মনে মনে তোমার ছেলেকে বকা দিচ্ছিল। দেখেছো আম্মু, সব কিছুতেই ও কেমন আমায় খোঁচা দিয়ে ঝগড়া করে। আহা, ও তোকে খেপাচ্ছে, তুই চুপচাপ খা তো মা। আমার কথা কেউ বিশ্বাস করতেই চায় না, মনে হয় আমি এই বাড়ির কারো কেউ না, রিভাই সব। তারপর আমি আবার খাওয়া শুরু করলাম, কিন্তু এবার খাবারের টেস্ট একটু অন্যরকম লাগছে। কেউ আবার আমার খাবারে কিছু মিশিয়ে দিল না তো? শুকে দেখি তো। ওই পাগল ছেলে, কি করছিস? খাবার শুকে দেখছিস কেন? ও তুমি বুঝবে না আম্মু। না, খাবারটাও তো ঠিক আছে, তাহলে গন্ডগোলটা কোথায়? এ কি, আমার খাবারের চামচটা এমন রিভা আপুর ঠোঁটের মতো লাল কেন? তাহলে কি ও কিছু করছে? আমি রিভা আপুর দিকে তাকিয়েও দেখি ও কেমন মিটিমিটি হাসতেছে। ওর এই হাসি বলে দিচ্ছে ওই কিছু একটা করেছে। ছি ছি, নাউজুবিল্লাহ। রিভা আপু ওর ঠোঁটের উপর লিপস্টিক আর থুথু লাগিয়ে দিছে আমার চামচে। ও এক থু। তারপর আমি উঠে বেসিনের সামনে গিয়ে বমি করে দিলাম। কি রে মা, তুই কি কোনো দুষ্টুমি করেছিস? না তো আম্মু। আচ্ছা আমি উঠি, আমার খাওয়া শেষ। তারপর রিফা হাত ধুয়ে টেবিল থেকে উঠে আবির এর পেছনে পেছনে রুমে চলে যায়। গিয়ে দেখে আবির রুমের সোফার উপর শুয়ে নিজের গলায় হাত বোলাচ্ছে। কি হলো, গলায় কি সাপের বিষ আটকে গেছে? এরকম করছিস কেন? ফকিন্নি, তুই কিছু করছিস তাই না? আমার চামচে থুতু ভরে পাল্টে দিছিলি। থুতু না, শুধু একটু আমার ঠোঁটের ছোঁয়াও দিয়েছিলাম। মনে নেই সকালে তুই আমার সাথে চুমু দিতে গিয়ে থুতু লাগিয়ে আমার গাল ভিজিয়ে দিয়েছিলি? এখন এটা তার প্রতিশোধ নিলাম। থুতু খাওয়ালাম তোকে, আর লাগতে আসবি আমার সাথে? ছি, আমাকে আজকেই ডক্টরের কাছে যেতে হবে, না হলে পেটের নাড়ি ভুড়ি সব পচে যাবে আমার। কি বললি তুই? আমার দিকে তাকিয়ে বল। না, আমি তোমার দিকে তাকাবো না। কেন, ভয় পাস? ভয় পাওয়ার কি আছে? তুমি কি শিয়াল নাকি গন্ডার যে ভয় পাবো? তাই? তাই। এখন তুমি আম্মুর কাছে যাও, আমি ড্রেস চেঞ্জ করব, কলেজে যাব। ড্রেস চেঞ্জ করবি কর, সমস্যা কি? আয় আমি তোর টি শার্ট খুলে দিই। খবরদার না, আমি একাই সব পারবো। তুমি আল্লাহর ওয়াস্তে প্লিজ যাও। ভেবেছিলাম যাব, কিন্তু এখন আর যাব না। আমার সামনেই ড্রেস চেঞ্জ করতে হবে তোকে। ছি আপু ছি, তোমার নজর এত খারাপ? তোমার লজ্জা করবে না আমাকে খালি গায়ে দেখতে? লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোর বউ। এদিকে আয়, আমি তোকে শার্ট পরিয়ে দেই। তারপরও দরজা আটকে দিয়ে আমার কাছে আসলো আর জোর করে আমাকে খালি গা করে শার্ট পরিয়ে দিল। এই নে, এবার প্যান্টটা তুই পরে নিয়ে আর আয়নায় গিয়ে দেখ ঠিক আছে কিনা। প্রথমে তুমি চোখ বন্ধ করো। তুই তো লুঙ্গি পরেই আছিস, শুধু নিচে প্যান্টটা পরবি, তাতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, নে, করলাম। তারপরও চোখ বন্ধ করে নিল আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেলাম। কি রে, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, কলেজে যাচ্ছি। কিছু বলবে? না, কিন্তু তাড়াতাড়ি কলেজ ছুটি দিলে বাসায় চলে আসিস। ঘরে বউ রেখে বাহিরে আড্ডা দিস না। ঠিক আছে আম্মু, আসবো। এখন কিছু টাকা দাও তো। কলেজে যাচ্ছিস, টাকা কি করবি? লাগবে, দাও না। ওকে, এই নে 100 টাকা, দুপুরে কিছু খেয়ে নিস। মাত্র 100 টাকা দিলে আম্মু? ও, নিবি না 100 টাকা? তাহলে রেখে দে। না আম্মু, 100 টাকাতেই হবে, দাও। তারপর আবির তার আম্মুর থেকে 100 টাকা নিয়ে রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে আসে। আবির বাসার বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করে। এরপর একটা রিক্সা দেখতে পেলে আবির রিক্সা করে সোজা তার কলেজে চলে আসে। আবির কলেজের গেটে এসে রিক্সা থেকে নামতেই দেখে তার সব বন্ধুরা মিলে গেটের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আবির রিক্সা ভাড়া মিটিয়ে গেটে ওদের কাছে যায়। কি রে সালা, তোরা আবার দারোয়ান কাকার চাকরিটা কবে নিলি? মানে কি বলছিস বন্ধু? মানে এই যে তোরা সবাই মিলে গেটের সামনে এভাবে দাঁড়িয়ে ভিড় জমিয়ে রাখছিস, তাই বললাম আর কি। আমরা তো তোর এই জন্যই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। তুই এত লেট করে কেন আসলি? এমনি, বাদ দে, চল ভেতরে চল সবাই। তারপর আবিরের সাথে সবাই কলেজের ভেতরে চলে আসে। কি রে, ক্লাসে আজ তেমন কাউকে দেখছি না যে, ব্যাপার কি? আরে দোস্ত, তোর মনে নাই গত সপ্তাহে এই দিনে যে কলেজের প্রিন্সিপাল স্যারের বাবা মারা গেল? আজ তার মৃত্যুবার্ষিকী, তাই কলেজের সবাই সেই ফকিরের খানা খেতে গেছে। বলিস কি? তাহলে তো আজকে আর কোনো ক্লাস হবে না। তাই তো মনে হচ্ছে। আবে তুই একটা প্ল্যান কর, আজকে কি করা যায়?
প্ল্যানিং যে করব, পকেটে টাকা কোথায়? কলেজে আসার সময় আম্মুকে বললাম টাকা দিতে, তো সে আমাকে 100 টাকা ধরিয়ে দিল। আর যেই বলতে গেছি তখনই আম্মু আমাকে ধমকে দিল। আরে মামা, তুই এত ভাবিস কেন? আমরা সবাই আছি তো। তুই শুধু প্ল্যানিংটা কর, কি কি করা যায় আজকে। ওকে চলো সবাই, এখন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমার নানুদের বাড়ি। ওখানে আজকে কিসের একটা মেলা বসেছে, সবাই তাহলে ওখানেই যাব, চল। ওকে ডান, চল সবাই যে যার ব্যাগ উঠিয়ে নে। তারপর ওরা হই হট্টগোল করে কলেজ থেকে বের হয়ে আসে। এসে ওরা সবাই মিলে 2টা রিক্সা নেয়। ওরা মোট 6 জন, 3 জন করে একটা করে রিক্সায় ওঠে। ওদের দুষ্টুমি শয়তানি রিক্সাতেও চলতে থাকে। ওরা সবাই আস্তে আস্তে অনেক এনজয় করে। প্রায় 20 মিনিট পর ওরা এসে ওদের কাঙ্ক্ষিত জায়গায় নামে। তারপর ওরা রিক্সা ভাড়া দিয়ে সবাই একসাথে মিলে মেলার মেইন গেটটা দিয়ে ভেতরে আসে। ভেতরে এসে সবাই প্রথমে ঘুরে ঘুরে পুরো মেলার সব দোকানপাটগুলো দেখতে থাকে, কিন্তু সেখানে তাদের নেওয়ার মতো কিছুই নেই। সেখানে সমস্ত কিছুই কেবল হয় মেয়ে নইলে বাচ্চাদের জন্য। মেলার ঠিক মাঝখানে বসেছে নাগরদোলা, আর তার পাশেই প্রচন্ড জোরে মিউজিকের সাউন্ড হচ্ছে। সেখানে আবার একজনকে নাচতেছে। আবির আর ওর বন্ধুরা সবাই নাগরদোলার সামনে আসে। আবির চল উপরে যাব। কি বলছিস? আমি কিছু শুনতে পাচ্ছি না। বলছি যে উপরে যাব, চল। কি উপরে যাবি মানে? তুই এত তাড়াতাড়ি মরতে চাস? শালা কি সব বাজে বলছিস? বাজে কোথায় বললাম? না মরলে তুই উপরে যাবি কিভাবে? এই উপর সেই উপর না বন্ধু, নাগরদোলা উঠব। চল, ওই যে দেখ দেখ, কত সুন্দর সুন্দর মেয়েরা টিকিটের জন্য সিরিয়াল দিয়ে আছে। চল সিরিয়ালে দাঁড়াই। তোরা ওঠ ওতে, আমি উঠবো না। কেন তুই উঠবি না কেন? দেখ বন্ধু, আমাদের মন খারাপ হয়ে যাবে কিন্তু। আমার ভয় লাগে ওতে। যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে আমার সাথে, তাহলে আর বলতে হবে না। আরে দোস্ত, কিছু হবে না, আমরা সবাই আছি তো। দরকার হলে আমরা তোকে ধরে রাখবো। না দোস্ত, তোরা যা, উঠ গিয়ে মজা কর, আমি এখানেই আছি। আমি বরং নিচ থেকে তোদের ছবি তুলে দিব। ওকে, তুই যখন আমাদের কথা শুনবি না তাহলে আর কি বলবো। তুই এখানে দাঁড়া, আমরা টিকিট নিয়ে আসি। তারপর ওরা চলে যায় টিকিট নিতে। টিকিট নিয়ে এসে ওরা নাগরদোলাতে ওঠে, আর নিচ থেকে আবির ওদের সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। তারপর ওরা নেমে আসলে সবাই আবার একসাথে হয়ে পাশে একটা সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে সবাই ওখানে মিউজিকের সাথে নাচতে থাকে। এইভাবেই ওরা মেলা অনেক আনন্দ করে। তারপর বিকেল হয়ে আসলে ওরা সবাই ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসে। কি রে বাবা, বাসায় এসেই বসে পড়লি যে? তোর কি টায়ার্ড লাগছে? হ্যাঁ আম্মু, জলদি 1 গ্লাস পানি এনে দাও তো। আমাকে কেন এখনো অর্ডার করছিস? রিভাকে বল না, এখন তো বউ হয়েছে তোর। এখন একটু মাকে রেস্ট দে। থাক আম্মু, লাগবে না, আমি নিজেই নিয়ে খাবো। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার ফ্রিজে তুলে রাখছি, গরম করে দিচ্ছি ওগুলো। ঠিক আছে আম্মু, ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি জুতো জোড়া হাতি নিয়ে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে এগোচ্ছি। রুমে গিয়ে দেখি বউ আমার ঘুমাচ্ছে। তাই তো বলি, বাসাটা এত শান্ত কেন? আমি আর ওকে ঘাটালাম না, চুপচাপ ব্যাগটা রেখে তোয়ালে আর ফেস ওয়াশ নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু কাছে গিয়ে খাবার খেয়ে নিলাম। আম্মু, আজকে মাংসের তরকারিটা কে রান্না করছে? রিভা রান্না করছে তোর জন্য। কেন ভালো হয়নি? তুই পছন্দ করিস বলে ও আমাদের কাউকে রান্নায় হাত লাগাতে দেয়নি। ও একাই নিজের হাতে সব তোর জন্য রান্না করেছে, আমাদের খেতেও দেয়নি। বলে প্রথমে তুই খাবি, তারপর আমরা। ও আবার রান্নাও করতে পারে নাকি? খুব পারে। আচ্ছা আম্মু, বড় আব্বুরা ঢাকা থেকে কবে ফিরবে? রিভার আব্বুর কথা বললাম। জানি না, হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা, তা তোমাদের আদরের বৌমা কি খেয়েছে? না, কোথায় ও? আমি তো দেখলাম ঘুমাচ্ছে। কি, এই সন্ধ্যাবেলায় ও ঘুমাচ্ছে? ওর শরীর ঠিক আছে তো? কপালে হাত দিয়ে দেখেছিস তো ওর? সারা রাত আমাকে ঘুমাতে দেয় না, সন্ধ্যায় ঘুমাবেই তো। কিছু কি বললি? না আম্মু, কিছু না। আচ্ছা, তুই খেয়ে ওর জন্য খাবার রুমে সাজিয়ে নিয়ে যা। গিয়ে ওকে খাইয়ে দিস, মেয়েটা মনে হয় রাগ করে আছে। সেটা তো ওর জন্মগত স্বভাব, অকারণে ফুলে থাকা। তারপর আবির খাওয়া শেষ করে হাত ধুয়ে রিভার জন্য খাবার সাজিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে রিভা এখনো শুয়ে আছে। উঠে ফ্রেশ হয়ে নাও। আম্মু বলল
তুমি দুপুর থেকে কিছু খাওনি, তাই খাবার পাঠিয়ে দিয়েছে। আমি খাই আর না খাই তাতে তোর কি? আমি তোর কে? বারে, কালই তো বললে তুমি আমার বউ, তাহলে আমার হিসাবে আমি কি তোমার খেয়াল রাখবো না? সকালে আমাকে কিছু না বলে চলে গেলি, আর আসছিস পিরিত দেখাইতে, তাই না? যা তুই, আমি খাবো না। সকালে তুমিই তো আমাকে রেডি করে দিলে, সেখানে আলাদা করে বলার কি আছে? আচ্ছা, তার জন্য সরি, এখন উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। তুমি না খেলে আম্মু আমাকে আবার বকে দিবে। উঠবো, আগে তুই আমাকে কোলে করে তোল, তারপর। কি? তুমি যে ভারী, তোমাকে আমি তুলতে গেলে তো নিজেই পড়ে যাবে। তুই আমাকে কখনো কোলে নিয়েছিলি? না, সে হয়তো নেইনি, কিন্তু তোমাকে দেখেই বোঝা যায়। হারামজাদা, আমি মাত্র 42 কেজি আর তুই পেচ্ছি 49। তাও তো আমি তোকে নিতে পারি, তাহলে তুই আমাকে কেন কোলে নিতে পারবি না? আমার হাতে ব্যথা। থাক তাহলে, আমি এখন উঠবো না, খাবো না। আচ্ছা দেখি, হাত দাও, উঠো। উফ, মনে হচ্ছে একটা 50 কেজি ময়দার বস্তাকে টেনে তুলছি। আমি ওকে কোলে তুলে বিছানা থেকে উঠিয়ে দিলাম, তারপরও ফ্রেশ হতে চলে গেল। ও ফ্রেশ হয়ে এসে সোফার উপর বসে খাবার খাচ্ছে। আমাকে পিচ্চি বলে, আর এখনো নিজে কেমন পিচ্চিদের মতো করে খাচ্ছে। গালে মুখে ভাত লেগে আছে পাগলিটার। অর্ধেক খাওয়া শেষ হলে আমাকে ডাকছে। আবির, এদিকে আয়। কেন? আসতে বলছি, আয় না। নে হা কর, আমি তোকে খাইয়ে দেই একটু। না, তুমি খাও, আমি খেয়েছি, আর আমি কারো এটো খাই না। সকালের কথা নিশ্চয়ই মনে আছে। বেশি কথা বললে তোকে কখন যে আবার কি খাইয়ে দেব বুঝবিই না। এভাবে যদি কোনো বউ তার স্বামীকে ব্ল্যাকমেল করে তাহলে নিশ্চয়ই তার সেই কথা মানতে বাধ্য। ভাই, জীবনে আর যাই করেন না কেন, বড় বউর সাথে কখনো পাঙ্গা নিতে চাইেন না। তাহলে রিভার মতো এরকম খাবারের সাথে কি নাকি মিশিয়ে আপনাকে খাইয়ে দিবে, তা আপনি টেরও পাবেন না। যাই হোক, গল্পে আসি। আবির রিভাকে খাইয়ে দিচ্ছে, আর রিভা আবিরকে খাইয়ে দিচ্ছে, আর সে খাচ্ছে। যাক, আমার প্ল্যানিংটা তাহলে কাজে দিচ্ছে। এভাবেই ওদের মধ্যে ভালোবাসা আনতে হবে। আবিরের আম্মু দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখতেছিল। খাওয়া শেষ হলে রিভা প্লেটগুলো তুলে নিয়ে সেগুলোকে পরিষ্কার করতে কিচেনে নিয়ে যায়, আর আবির এদিকে ফোন নিয়ে বিছানায় শুয়ে শুয়ে গেমে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই রাত প্রায় 9টা বেজে আসে। আবির, খাটে আসো, ঘুমাবো। না, আমি তোমার সাথে আর ঘুমাবো না। তুমি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরো আর আমার সাথে দুষ্টামি করো। আম্মুকে কি ডেকে দেব? বলবো নাকি যে ওনার ছেলে আমার সাথে থাকতে চাচ্ছে না? বলো গিয়ে, সমস্যা নেই। এর মধ্যেই রিভার ফোনে একটা মেসেজ আসে, আর ও ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। কি ছিল জানি না, তবে মেসেজটা দেখে ও খুব রেগে গেল। ওই গুরু, এদিকে আয়। এখানে গরুকে? তোর কি নিজেকে মানুষ মনে হয়? এদিকে আয় তাড়াতাড়ি, না হলে আমি উঠলে কিন্তু তোর খবর আছে। কি হয়েছে বলো। তারপর আমি ওর কাছে যেতেই ও আমার মাথার চুল ধরে ওর কাছে টেনে নিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট জোড়া এক করে দিল, কিন্তু সাথে সাথেই তা ছেড়ে দিল। তারপর আমার ঠোঁট শুকতে লাগলো। আবির, সত্যি করে বল, তুই কি সিগারেট খাস? কই না তো, আমি আর সিগারেট। হা হা হা। হারামজাদা, সিগারেট খাস না, তাহলে সিগারেটের গন্ধ আসতেছে তোর ঠোঁট থেকে কেন? তুমি বললেই হবে নাকি? আমি ভুলেও তো ওসব ছুঁই না। তাই না? তাহলে এইসব কি? এই বলে ও আমার দিকে ওর ফোনটা বের করে একটা ভিডিও বের করে দেখাচ্ছে, যেখানে আমি আজ বিকেলে মেলায় ঘুরতে গিয়ে ওই যে সিগারেট খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে বক্সের সাউন্ডে হালকা ড্যান্স দিচ্ছিলাম, সেটা কোন শালা যেন ভিডিও করে ওকে পাঠিয়েছে। কে এই বাবুটা? দেখতে তো একদম আমারই মতো। তোর মতো না, এটা তুই। তুই সিগারেট খাস, আবার আমার কাছে মিথ্যা বলিস। এত বড় কলিজা তোর! আজকে তোর কলিজাটা বের করে আমি ভুনা করব, তারপর আমি নিজে জেলে চলে যাব। এইটা বলছে আর আমার গলা চেপে ধরে আমাকে ঝাঁকাচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, আমাকে গলা টিপে মেরে ফেললো রে। ছোটবেলায় টিভিতে দেখেছিলাম স্বামীর হাতে বউ খুন, আর এখন বড় হয়ে দেখতেছি বউয়ের হাতে স্বামী খুন হয়। আল্লাহ গো, বাঁচাও আমাকে। কি করছো, ছাড়ো। আমাকে মেরে ফেলবে নাকি? এক্ষুনি বিধবা শাড়ি পরতে চাও? তোকে মেরেই ফেলবো। আগে বল, তুই সিগারেট কেন খেলি? আমার বর হয়ে এত বড় সাহস কি করে হলো তোর? সরি, ভুল হয়ে গেছে, আর খাবো না কখনো। আমি পার্মানেন্ট ভাবে তো খাই না, মাঝে মধ্যে ফ্রেন্ডদের সাথে একটু একটু মজা করে যা খাই। খাবি কেন তুই? টাকা দিয়ে ভালো কিছু কিনে খেতে পারিস না? এখন থেকে ওসব বাদ। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না এখন।
চুমু দিলে হবে। জানি না। তারপর আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা ঠোঁটে ওর